তো এই কবিতার আলোচনার পূর্বে আমরা একটু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সংক্ষেপে দু এক কথা জানবো। তোমরা সবাই তো জানোই যে রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে জন্মগ্রহণ করেন এবং 1941 সালের 7ই আগস্ট মৃত্যুবরণ করেন। তো এই ইংরেজি সালের থেকে সবথেকে জানার প্রয়োজন বেশি বাংলা সালটা। তিনি কিন্তু 25শে বৈশাখ 1268 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন। তিনি একাধারে কবি ছিলেন, ঔপন্যাসিক ছিলেন, নাট্যকার ছিলেন, ছোট গল্পকার ছিলেন, একজন অভিনেতাও ছিলেন। আমরা তোমরা জানো না হয়তো, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ছোটবেলায় অভিনয়ও করতেন। তার বাড়িতেই একটা নাট্যদল ছিল, তাদের পারিবারিক নাট্যদল, সেখানে কিন্তু সে অভিনয় করত। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের এক প্রকার সাহিত্যে হাতে খড়ি এখান থেকেও তুমি বলতে পারো, এখান থেকেও রবীন্দ্রনাথ ঠাকুর অনেকটা অনুপ্রাণিত হয়েছেন। এরপরে তিনি একজন দার্শনিক ছিলেন, তিনি কিন্তু দর্শন তত্ত্বের অনেক লেখা তিনি লিখেছেন। তার প্রবন্ধ আছে, নাটক আছে। তার একটা বিখ্যাত নাটক তোমাদেরকে বলি, রক্তকরবী, অনেক সুন্দর একটা নাটক। আর অচলায়তন আছে, রাজা আছে, এই নাটকগুলো খুবই বিখ্যাত বিখ্যাত নাটক। এবং তিনি কিন্তু গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে। তো আমরা আপাতত এটাই জানি। আর একটা বিষয় হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী অর্থাৎ সহধর্মিণী ছিলেন কিন্তু মৃণালিনী দেবী। আর রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এই যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই গানের প্রথম 10 লাইন কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে আমরা গ্রহণ করেছি, এটা তো সবাই জানি। তো মজার সবচেয়ে বড় একটা তথ্য তোমাদেরকে বলি, তোমরা এটা বিশ্বাস করবে কিনা। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষ কিন্তু বাংলাদেশি ছিলেন। আর একটা বিষয় হচ্ছে, সেই সময় তো বাংলাদেশ ভারত 1947-এর আগে একই ছিল, ভারতীয় উপমহাদেশ ছিল। তো দেখ, আমাদের খুলনা বিভাগ আছে না, খুলনা বিভাগের রূপসা যে নদী আছে। আচ্ছা, তোমরা খুলনা বিভাগ থেকে কে কে দেখছো একটু কমেন্টসে জানিয়ে দাও। তো খুলনা বিভাগের রূপসা নদীর পাড়ে তার প্রপিতামহের বাড়ি ছিল। এবং তার পিতামহরা এখান থেকে পরবর্তীতে কলকাতায় গিয়ে বসবাস শুরু করে। তো যাই হোক, এবং সেলাইদাহ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কুঠিও আছে। এবং সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা এরা জমিদার ছিল। তো রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু ভারতে ওরা চলে গেলেও, কলকাতাতে চলে গেলেও কিন্তু এই জমিদারি কাজ দেখাশোনার জন্য প্রায় সময় বাংলাদেশে তারা আসতেন। তো যাই হোক, আরো একটা তথ্য তোমাদেরকে জানাই। বাংলাদেশের যে কৃষি ব্যাংকের যে ধারণা, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের উৎপত্তি এবং তিনি প্রথমে এটা প্রবর্তন করেন, কৃষি ঋণের। আচ্ছা, যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম। এখন আমরা চলে যাব তার এই জন্মভূমি কবিতাটি। তার এই জন্মভূমি কবিতাটি গীতবিতানের একটি দেশত্ববোধক কবিতা। এই কবিতায় তিনি জন্মভূমির প্রতি, মাতৃভূমির প্রতি তার যে আবেগ, ভালোবাসা, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর প্রকাশ পেয়েছে। তো এখানে দেখো, জন্মভূমি, আমাদের আগে জানতে হবে জন্মভূমিটা কি। জন্ম, যে ভূমিতে জন্ম তাকে জন্মভূমি বলে। ভূমি বলতে মাটি। তো এখানে ভূমি অর্থ শুধু মাটি হয় না, এখানে দেশও বোঝায়। অর্থাৎ তাহলে জন্মভূমি বলতে কি, যে দেশে জন্ম সেটাই হচ্ছে জন্মভূমি। আর এই কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমরা দেখো, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন যে সার্থক জনম, সার্থক মানে কি, সফল। জনম মানে জন্ম। আমার আমার জন্মটা সফল। কেন সফল, তার উত্তর কিন্তু এই লাইনে, এই যে এই অংশটুকুতে। কারণ আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, জন্মেছি এই দেশে। এই দেশে জন্মগ্রহণ করার কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের অর্থাৎ কবির জন্ম সার্থক বলে কবি মনে করছেন। আবার দেখো কি বলছে, সার্থক জনম, আমার জন্ম সার্থক। মা গো, মা আমার জন্ম সার্থক কেন, তোমায় ভালোবেসে, অর্থাৎ মাকে ভালোবেসে। এখন মা, এই মা বলতে দেশ মাতৃকাকে বোঝানো হয়েছে।
এই মা বলতে কাকে বোঝানো হয়েছে? দেশ মাতৃকাকে এই মা বলা হয়েছে। এরপর অর্থাৎ কি, এই আমার এই দেশে জন্মগ্রহণ করে আমার জন্মটা সার্থক, এবং এই মাকে, এই দেশকে আমি ভালোবাসি, এই কারণে আমার জন্মটা সার্থক। তাহলে দুইটা কারণে জন্ম সার্থক, কিন্তু মনে রাখবে। এরপরে দেখো, জানিনে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়ায় এসে। কি বলছেন কবি? আমি জানি না তোর ধনরত্ন, এখানে মাকে জন্মভূমির প্রতি বলছে তোমার ধন বলতে ধন সম্পদ, রত্ন মানে রত্ন, তোমার ধন সম্পদ বা রত্ন এগুলো কেমন, রানীর যেরকম অনেক ধন সম্পদ থাকে এত পরিমাণ তোমার ধন সম্পদ আছে কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি কি জানি, শুধু জানি আমার অঙ্গ, আমার শরীর জোড়ায় তোমার ছায়া এসে, তোমার এই ছায়ায় আমি যখন আসি তখন আমার শরীরটা জুড়িয়ে যায়। ও আরেকটা বিষয় হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন, আহ, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে, তোমরা সেখান থেকে সৃজনশীল প্রশ্নগুলো দেখে নেবে। আর একটা বিষয় হচ্ছে, তোমরা যেহেতু নতুন সৃজনশীলে এসেছো, তোমাদের সৃজনশীল প্রশ্ন লেখার যে নিয়মটা আমার খুব সহজে তোমরা লিখতে পারো এমন একটি নিয়ম আমি রেখেছি। তো সেই নিয়মটি তোমরা এই ভিডিওর শেষে দেখতে পাবে, যে স্ক্রলে উঠবে সৃজনশীল লেখার নিয়ম, তোমরা অবশ্যই সেটি দেখবে। কারণ অন্য সাবজেক্টের সৃজনশীল এবং বাংলা বিষয়ের সৃজনশীল লেখার মধ্যে অনেক পার্থক্য আছে, সম্পূর্ণ পার্থক্য এটা বলতে পারো। তো ভালো করে সেটা বুঝবে, এবং ওই নিয়মে যদি তোমরা লিখতে পারো তাহলে কিন্তু তোমাদের একদম ফুল নাম্বার দিতে শিক্ষক বাধ্য। আচ্ছা, এরপরে দেখো, কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল। আচ্ছা, এখানে কি বলছে, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়ায় এসে, এই লাইনটার কিন্তু ব্যাখ্যা আসতে পারে অনুধাবনমূলক প্রশ্নে। তো এখানে আমরা কি লিখতে পারি, যে অনুধাবন প্রশ্নের কিন্তু দুইটা বিষয় থাকে, তা আমরা নিশ্চয় জানি। যে একটা প্রথমে জ্ঞানমূলক, যে কবির এই দেশের শ্যামল ছায়ায় কবি তৃপ্তি লাভ করার কথা এখানে বলা হয়েছে, এটা আমরা জ্ঞানমূলক প্রশ্নে লিখে দিতে পারি, অর্থাৎ প্রথম অংশে। দ্বিতীয় প্যারা আমাদের এটা ব্যাখ্যা করতে হবে। কিভাবে ব্যাখ্যা করতে হবে? যে কবি এই তার জন্মভূমিকে ভালোবেসেছেন, এবং এই জন্মভূমিতে বাংলাকে বুঝিয়েছেন। আমরা এই জন্মভূমি হয়তো অনেক বেশি সমৃদ্ধ না, তার অনেক বেশি ধন ভাণ্ডার আমরা পাইনি, কিন্তু আমরা যখন এই জন্মভূমির বিভিন্ন তরু ছায়ে আসি, আমরা যখন আমাদের মাতৃলয়ে হচ্ছে ফিরে যাই, আমরা যখন তো এবং এই দেশে থাকলেই আমাদের শরীরটা অঙ্গটা জুড়িয়ে যায়, আমরা মনে প্রশান্তি লাভ করি, এই কারণে কবি এই কথাটি বলেছে। এতটুকু বললেই কিন্তু এখানে ফুল 2 নম্বরে 2 নম্বর দিতে টিচার বাধ্য। আচ্ছা, এরপরে দেখো, কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। তো কি বলছে কবি, আর এমন কোন বন আছে কিনা আমি জানি না, যে বনের ফুলের গন্ধে এমন আকুল করে, আমাকে যেরকম পাগল করে এই বাংলার, এই এটা তো বাংলাদেশকে বোঝানো হয়েছে। তো এই আমার এই মাতৃভূমিতে, আমার এই জন্মভূমিতে যে ফুলগুলো ফোটে, এই ফুলের মতো গন্ধ অন্য কোনো বনের ফুলে নেই, আছে বলে আমার জানা নেই। এরপরেও কি বলছে, যে কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি এসে। অর্থাৎ আমার জন্মভূমির আকাশে, গগন মানে আকাশ, তো আমার জন্মভূমির আকাশে চাঁদ যেমন এত সুন্দরভাবে হাসে খেলে, তো এত সুন্দর করে অন্য কোনো দেশের বা অন্য কোনো আকাশে চাঁদ ওঠে বলে সেটা আমি জানি না। তুমি যদি জানো তাহলে বলো তো, যে কোন গগনে আমার এই দেশের মতো, আমার এই বাংলাদেশের, এই আমার এই জন্মভূমির চাঁদের মতো অন্য কোন দেশে চাঁদ আছে। অর্থাৎ আমার জন্মভূমিতে আমি যে চাঁদটা দেখি এটাই হচ্ছে সেরা, এটা কবি বলেছেন। এটাকে হাইপারবোল বলা হয়। আচ্ছা, আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদবো নয়ন শেষে। কি বলতে, আখি মানে কি, চোখ। তো আঁখি মেলে তোমার আলো, আমি মেলে মানে খুললে, আমি আঁখি খুললে, চোখ খুললে আমি তোমার আলোয়, আমার চোখটা প্রথমেই তোমার আলোয় জুড়ে যায়। চোখ খুললে আর কি আমার জন্মভূমি থেকে আমার চোখে আলো আসতেছে, তো সেই আলোতে আমার চোখটা
জুড়িয়ে যায়। আর এই আলোতে নয়ন রেখে, নয়ন মানেও কিন্তু চোখ, মুদব নয়ন শেষে, মুদব মানে কি বন্ধ করা। তো এখানে এই মুদব শব্দের অর্থ দ্বারা কবি মৃত্যুকে কামনা করেছেন, মৃত্যু বলতে শেষ নিঃশ্বাসকে, নিঃশ্বাসের কথা বলেছেন যে আমি সব তোমার আলোতে যেন আমি মৃত্যুবরণ করতে পারি। অর্থাৎ এটাও কিন্তু তোমার অনুধাবনে আসতে পারে ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে দ্বারা কি বোঝানো হয়েছে। তো বলবো যে কবি যার জন্মভূমিকে ভালোবেসেছেন, এই জন্মভূমি ধনরত্ন অন্য কোনো দেশের মতো অত সমৃদ্ধ না হলেও এই দেশের তরু ছায় কবির অঙ্গ জুড়িয়ে যায় বা আমাদের অঙ্গ জুড়িয়ে যায়। এবং এই দেশের বনে জঙ্গলে যে সমস্ত ফুল ফোটে এমন এবং সেই ফুলের গন্ধ কোথাও এরকম পাওয়া যায় না। এবং আমরা চোখ খুললে এবং এই দেশের এখানে আরো বলতে পারি দেশের সব প্রাকৃতিক সম্পদ অন্য অন্য দেশের থেকে সেরা প্রকৃতি। এবং আমরা চোখ খুললেই প্রভাতে আমরা এই দেশের আলোয় পাই। এবং আমাদের ইচ্ছা যে আমরা যেন এই দেশেই আমাদের জীবনের শেষ পর্যন্ত অবস্থান করতে পারি। এখানে কবির জন্মভূমির প্রতি মমত্ববোধ প্রকাশ পেয়েছে। তো এটাই তোমরা বলতে পারো। আর একটা কথা হচ্ছে, তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো, ক্লাসটি কেমন লাগলো কমেন্টস অবশ্যই জানাবে। এবং তোমার কোন বিষয়ের কোন টপিক্সের ক্লাস লাগবে আমার কমেন্টসে জানালে আমি আশা করব খুব দ্রুতই একদিনের মধ্যে তোমাদের ক্লাসটি আপলোড করার। বা যদি নাও করতে পারি কমেন্টসে তোমাদের অ্যান্সার জানিয়ে দেবো, কোনো প্রশ্ন থাকলে তোমরা জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, এই কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।